আমরা আলোচনা করব আবহাওয়া ও জলবায়ু নিয়ে। আবহাওয়া সম্পর্কে আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে। আমরা বুঝতে পারি যে সব দিন আমাদের একই রকম গরম লাগে না। কোনো দিন বেশি মনে হয় বেশি গরম লাগছে, কোনো দিন কম মনে হচ্ছে, কোনো দিন বৃষ্টি হয়, কোনো দিন বৃষ্টি হয় না, কোনো দিন ঝোড়ো বাতাস প্রবাহিত হয়, কোনো দিন শান্ত বাতাস থাকে। এই যে পরিবর্তন বায়ুমণ্ডলের মধ্যে, এটাকেই বলা হয় সামগ্রিকভাবে আবহাওয়া দিয়ে আমরা প্রকাশ করি। এখন আমরা যদি একটা সংজ্ঞা ঠিক করি, আবহাওয়া কাকে বলে। আমি তোমাদের এটা পাঠিয়েছি, দেখবে ভালো করে। একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণের গড় অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের অবস্থা। বায়ুমণ্ডলের অবস্থা আমরা কি করে বুঝতে পারবো না, কয়েকটি বিষয় পরিমাপ করতে হয়। সেগুলো কি? বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক ও গতিবেগ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ বা বাড়িপাত। মোট 6টি বিষয় বিভিন্ন যন্ত্রের সাহায্যে পরিমাপ করে আমরা বায়ুমণ্ডলের অবস্থা বুঝতে পারি, এবং সেই বায়ুমণ্ডলের অবস্থাকেই বলে আবহাওয়া। আজকের আবহাওয়ার সঙ্গে কালকের আবহাওয়া মিলবে না। আর এইভাবে যখন আমরা প্রতিদিনের আবহাওয়া নিতে নিতে যখন 30 থেকে 35 বছরের আবহাওয়া তথ্য নিয়ে তার যখন গড় করব, সেই গড় অবস্থা যেটা পাবো তাকে বলা হয় জলবায়ু। অর্থাৎ আবহাওয়ারই একটা বৃহত্তর রূপ হচ্ছে জলবায়ু, কিন্তু আবহাওয়া হচ্ছে প্রতিদিনের বিষয়। জলবায়ু 30 থেকে 35 বছরের আবহাওয়া গড় অবস্থা। সেই কারণে আবহাওয়া ও জলবায়ু একই উপাদান, অর্থাৎ ওই উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি এইসব পরিমাপ করেই আবহাওয়া, এবং সেই সব পরিমাপ করেই আমরা জলবায়ুকে পাচ্ছি। কিন্তু তবু আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কয়েকটি পার্থক্য আছে। যেমন আমি এখানে দেখিয়েছি তোমাদের, আবহাওয়াটা কি? নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা। জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া হলো বায়ুমণ্ডলের গড় অবস্থা, জলবায়ু হচ্ছে আবহাওয়ার গড় অবস্থা। দ্বিতীয়, আবহাওয়া প্রতিদিন একরকম থাকে না, এটা আমরা জানি, কিন্তু জলবায়ুর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো আমাদের ভারতবর্ষকে বলি আমরা মৌসুমী জলবায়ুর দেশ। এটা কিন্তু আজকে মৌসুমী জলবায়ুর দেশ, কালকে যদি বলি না এটা নিরক্ষীয় জলবায়ু হয়ে গেছে, তা নয়। এই মৌসুমী জলবায়ু দেশ, এটা হচ্ছে একটি, এর আর কোনো পরিবর্তন হবে না। তৃতীয় হচ্ছে, আবহাওয়ার আমরা বিচার করি কোনো অল্প স্থানের ক্ষেত্রে। দেখবে টিভিতে বা রেডিওতে বলে গাঙ্গেয় সমভূমি বা কলকাতা ও তার সন্নিহিত অঞ্চল, তার আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। জলবায়ু কিন্তু বিস্তৃত অঞ্চলের ক্ষেত্রে, এই যে আমি বললাম মৌসুমী জলবায়ু, এই মৌসুমী জলবায়ু সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে অবস্থান করছে। অর্থাৎ একটা বিস্তৃত অঞ্চলের ক্ষেত্রে আমরা জলবায়ুটাকে ব্যবহার করি। এখন যা দিয়ে বায়ুমণ্ডলের অবস্থাকে আমরা বুঝতে পারি, উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, এইগুলোকে বলা হয় আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আমি তোমাদের এই প্রত্যেকটি উপাদান সম্পর্কে আলোচনা করে তোমাদের আমি দিয়েছি। তার মধ্যে আবার কয়েকটি বিষয় আলাদা করে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে। প্রথম হচ্ছে যে বায়ুমণ্ডলের যে উষ্ণতা, এটা কোত্থেকে আমরা পাই? মূল উৎস হচ্ছে সূর্য। ধরে নাও এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এবং ভূপৃষ্ঠর থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হচ্ছে বায়ুমণ্ডল। এটা হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব সীমা। সূর্যের যে মোট তাপ, তার 220 কোটি ভাগের 1 ভাগ বায়ুমণ্ডলে প্রবেশ করে। যে অংশটি বায়ুমণ্ডলে প্রবেশ করলো তাকে আমি ধরে নিচ্ছি 100%, ওটাকে বলে ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ। এটি যখন বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত মেঘ, বনভূমি ইত্যাদির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে 35%, ইনসুলেশনটা যদি আমার 100% ধরি,
তার মধ্যে 35% বায়ুমণ্ডলে প্রবেশ করলো, কিন্তু মেঘ বনভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে গেল। এটাকে আমরা বলছি অ্যালবেডো। তাহলে 100 থেকে 35 চলে গেল, রইল 65। এই 65-র মধ্যে যখন বায়ুমণ্ডলে আসছে সৌরতাপ, তার মধ্যে 14% বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প, ধূলিকণা ও কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা শোষিত হয়ে গেল। তাহলে পড়ে রইল কত? পড়ে রইল 51%। এই 51% ভূপৃষ্ঠতে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এইভাবে উষ্ণতা, যে সৌরতাপটা আমাদের বায়ুমণ্ডলে আসে, এইভাবে বিভিন্ন অংশে সেটা ভাগ হয়ে যায়। এবার হচ্ছে এই যে সৌরতাপটা এলো, তার দ্বারা বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় লক্ষ্য করো। 100%-এর মধ্যে 35% ফিরে গেল, 35%। বাকি যে 65% রয়েছে তার বেশিরভাগটাই ভূপৃষ্ঠতে আসছে, বায়ুমণ্ডল কিন্তু নিতে পারছে না। এরপর কি হয়? এই তাপটা বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তার মধ্যে একটা পদ্ধতি আমাদের বলা হয়ে গেল শোষণ পদ্ধতি, যেটা সরাসরি বায়ুমণ্ডল নিয়ে নিচ্ছে। এই 51% যে তাপটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, এটা 3 ভাবে পুনরায় বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তার মানে সৌরতাপ যখন আসছে তখন কিন্তু বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হচ্ছে না, উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠ। তারপর ভূপৃষ্ঠ তাপটা আস্তে আস্তে বায়ুমণ্ডলে ছাড়ছে। 3টি পদ্ধতি আমি এখানে লিখেছি: বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি ও পরিচলন পদ্ধতি। কি হয়? ভূপৃষ্ঠতে সৌরতাপ এসে পৌঁছলো, তারপর সেই তাপ বিকিরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করলো, এই তাপটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করলো। এটাকে আমরা বলছি বিকিরণ পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে পরিবহন পদ্ধতি। এটা ভূপৃষ্ঠ ধরে নিচ্ছি, ভূপৃষ্ঠ 51% তাপ নিয়ে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো, সেই তাপ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর তাকে উত্তপ্ত করলো। এই বায়ুস্তরের ওপরে যে বায়ুস্তর, এই তাপ থেকে সেই তাপটা উপরের স্তরে পৌঁছলো, সেখান থেকে তার ওপরের বায়ুস্তরে পৌঁছলো। অর্থাৎ এইভাবে ভূপৃষ্ঠ থেকে তাপটা ধীরে 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 ওপরের বায়ুস্তরে পরিবাহিত হলো। এটাকে বলে পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হওয়া। আরেকটি হচ্ছে পরিচলন পদ্ধতি। মনে করো ভূপৃষ্ঠ তাপ নিয়ে উত্তপ্ত হলো, তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন এখানে বাতাস সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে গেল, ওই সোজা ওপরের দিকে উঠে গেল, কারণ উষ্ণ বাতাস হালকা হয়, উপরে উঠে গেল। তাহলে এই যে ফাঁকা জায়গা তৈরি হলো, আশপাশ থেকে শীতল বাতাস ছুটে আসছে, যেই এলো সে আবার উত্তপ্ত হলো, আবার উপরে উঠে গেল। মজার ব্যাপার হচ্ছে এই যে বাতাস উত্তপ্তে উঠে গেল, সেটা উপরের দিকে উঠে গিয়ে আবার ঠান্ডা হয়ে যায়, হয়ে আবার পুনরায় সেটা নিচে নেমে আসে, নেমে এসে আবার উত্তপ্ত হয়, আবার উপরে যায়। অর্থাৎ এইভাবে একটা পরিচালন স্রোতের মধ্য দিয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকে। এটাকে বলা হয় পরিচলন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়া। এবারে আমরা আর দু একটা জিনিস তোমাদের একটু আমি বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমাদের কাজে লাগবে। সেটা হলো বায়ুচাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা বা আলোচনা তোমাদের প্রয়োজন নেই সপ্তম শ্রেণীতে। মেঘাচ্ছন্নতাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, অর্থাৎ মেঘ আর অধঃক্ষেপণ পরস্পর যুক্ত হয়ে আছে। এই বিষয়টি কি? বিষয়টা হলো এই, কিভাবে হয় দেখো, মেঘ তৈরি হয় বা বৃষ্টি হয়। এই মনে করো ভূপৃষ্ঠতে জলভাগও থাকে, তো সৌর তাপের ফলে জলভাগ উত্তপ্ত হয়, তার ফলে জলীয় বাষ্প উৎপন্ন হয়। জলভাগ থেকে তৈরি হয় জলীয় বাষ্প। জলীয় বাষ্প জানবে হালকা, হালকা হওয়ার ফলে জলীয় বাষ্প আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, এবং জানবে যত উপরে যাওয়া যায় তত তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ জলীয় বাষ্প যত উপরে যায় ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পায় এবং অবশেষে শীতল হয়ে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। জলকণায় পরিণত হলো। এই জলকণাগুলো তখন
এই বাতাসের ওপরের অংশে যে ধূলিকণা থাকে, সেই ধূলিকণাকে আশ্রয় করে বা ধূলিকণাকে ভর করে এই জলকণাগুলি ভাসতে থাকে। এই ধূলিকণা ও জলকণার সংমিশ্রণকে আমরা একসঙ্গে বলি মেঘ। তাহলে মেঘের মধ্যে কি আছে? প্রচুর ধূলিকণা, জলকণা। এরপরে কি হচ্ছে? মেঘের মধ্যে মনে করে এইভাবে জলকণা অবস্থান করছে অজস্র। এবারে কি হয়? জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়। হলে পর দুটি জলকণা পরস্পরের সঙ্গে যুক্ত হলে একটু বড় হলো আয়তনে, আবার এই দুটো যদি যুক্ত হয় তাহলে জলকণার আয়তনটা আরও বেড়ে গেল। এইভাবে ধীরে ধীরে মেঘের মধ্যে অবস্থিত জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হতে হতে আয়তনে বৃদ্ধি পায়, এবং তারপর যখন প্রচণ্ড ভারী হয়ে যায়, আয়তনে বাড়লেই ভারী হচ্ছে, ভারী হলে পর অভিকর্ষের টানে বা মাধ্যাকর্ষণের টানে ওটা ভূপৃষ্ঠতে নেমে আসে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি বৃষ্টি হলো। তাহলে মেঘ তৈরি হলো, হয়ে তার থেকে বৃষ্টি হলো। যে অঞ্চল খুব শীতল অঞ্চল, ঠান্ডা অঞ্চল যেখানে, সেখানে এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যে জলকণায় পরিণত না হয়ে যদি আরো ঠান্ডা হয়, তুষার কণায় পরিণত হয়, তখন এই তুষারকণা ধূলিকণা মিশে মেঘ হবে, এবং তুষারকণাগুলো ঠিক জলকণার মতোই তুষারকণা আয়তনে বৃদ্ধি পেয়ে নেমে আসবে। ওটাকে আমরা বলি তুষারপাত। জলীয় বাষ্পে যে শীতল হয়ে জলকণায় পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলে ঘনীভবন। তাহলে এইভাবে মেঘ এবং তার থেকে বৃষ্টি হয়। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো পৃথিবীর সর্বত্রই সৌরতাপ আসে, কিন্তু সর্বত্র একই তাপমাত্রা হয় না। কেন? নানান কারণ আছে। তিনটি উল্লেখযোগ্য কারণ। একটি হচ্ছে অক্ষাংশের পার্থক্য, একটি হলো উচ্চতার পার্থক্য, আর একটি হলো সমুদ্র থেকে দূরত্ব। আমি তোমাদের কারণগুলো বলি কেন পৃথিবীর সব জায়গায় একই রকম তাপমাত্রা হয় না। উষ্ণতার অক্ষাংশের পার্থক্যটা আগে বলি। এই মনে করো পৃথিবী পৃষ্ঠ, এইটা ধরে নাও নিরক্ষরেখা। তো সূর্যরশ্মি পরস্পর সমান্তরালে এসে ভূপৃষ্ঠের ওপরে পড়ে। ধরো নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি এসে পড়ছে এতটা পরিমাণ ধরে নাও, এইটুকু জায়গায় পড়লো, তাহলে সে এতটি জায়গাকে উত্তপ্ত করছে, এতটা অংশকে। এই একই পরিমাণ সূর্যরশ্মি মনে করো মেরুর দিকে যদি পড়ে, অর্থাৎ এটা যতটা এটাও ততটা মেরুর দিকে পড়ছে, তাহলে ভূপৃষ্ঠের এতটা অংশ উত্তপ্ত করছে। লক্ষ্য করে দেখো, একই পরিমাণ সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে পড়ছে এবং মেরু অঞ্চলে পড়ছে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে যতটা জায়গায় ছড়াচ্ছে, মেরু অঞ্চলে তার থেকে বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে। ফলে এখানে তাপমাত্রা কম হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি তির্যকভাবে পড়ছে, এখানে প্রায় লম্বভাবে পড়ছে। সেই কারণে আমরা যত নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাই, তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দ্বিতীয় যে কারণ উচ্চতার পার্থক্যের জন্য, এটা তোমরা ইতিমধ্যেই একটু আলোচনা হয়ে গেছে। এটা মনে করো ভূপৃষ্ঠ, আমরা কি বলেছিলাম যে সবচেয়ে বেশি উত্তপ্ত হয় প্রথমে ভূপৃষ্ঠ, তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, তারপরে তার উপরে বায়ুস্তর, তারপরে তার উপরে বায়ুস্তর। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তত কম তাপ পৌঁছবে, ফলে উচ্চতা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা কমে যায়। সেই কারণেই কলকাতার তুলনায় দার্জিলিংয়ের গড় উষ্ণতা কম। 3 নম্বর কারণ হচ্ছে সমুদ্র থেকে দূরবর্তী। এটা মনে করো উপকূল রেখা, এটা সমুদ্র। আমাদের মনে রাখতে হবে, সমুদ্রের ধারে কোনো স্থান, সেখানে শীত এবং গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য কম হবে। আর যত সমুদ্র থেকে ভেতরের দিকে যাব, দূরে চলে যাব,
সেখানে শীত এবং গ্রীষ্মের তাপমাত্রা পার্থক্য বেশি হবে। এখানে সমভাবাপন্ন, চরমভাবাপন্ন। পুরীতে শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে যা পার্থক্য, পুরী থেকে দূরে আমি যদি পাটনাতে যাই দেখব শীত গ্রীষ্মের তাপমাত্রা পার্থক্য অনেক বেশি হয়েছে। আরেকটু দূরে যদি ভোপালে যাই মধ্যপ্রদেশে, সেখানে দেখব শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য আরও বেড়ে গেছে। অর্থাৎ সমুদ্র থেকে যত দূরে যাব তাপমাত্রা তত চরম ভাবাপন্ন হবে। আমি সামগ্রিকভাবে তোমাদের কিছু লেখা দিয়েছি আবহাওয়া এবং জলবায়ু ওপরে, এবং তার মধ্যে কয়েকটি বিষয় আমি তোমাদের একটু আলাদা করে বুঝিয়ে দিলাম। এবারে তোমরা বইটা খুলে ভালো করে পড়বে, আমার লেখাগুলো ভালো করে পড়বে। আশা করি আর কোনো অসুবিধা হবে না।